নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সাধারণত স্থাপত্য নির্মাণ বিষয়ক খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং কৌশলগত বিষয়গুলোতে বেশি জোর দিই এবং মূলত স্থাপত্য প্রকল্প নিয়ে বেশি আলোচনা হয়। তবে আজকের অনুষ্ঠানে আমরা কথা বলবো নগর নির্মাণ নিয়ে। আপনারা জানেন, আমাদের রাজধানী ঢাকা শহর বিশ্বের বসবাস অযোগ্য শহরগুলোর মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে প্রতিনিয়ত এগিয়ে চলেছে। মূলত অপরিকল্পিত নগরায়নের ফলে অসহনীয় যানজট, পরিবেশ দূষণ, বায়ু দূষণ সহ নানান সমস্যায় ভুগছে ঢাকা। আমাদের অন্যান্য শহর ও নগরগুলোর অবস্থাও খুব একটা ভালো নয়। সেখানেও আমরা অদূরদর্শী উন্নয়নের ছাপ দেখি। সেই বিষয়গুলো থেকে সামগ্রিকভাবে আমাদের পরিত্রাণের উপায় কী তা নিয়ে আলোচনা করব আজকের অনুষ্ঠানে। আমাদের অতিথি অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সাবেক সভাপতি। স্যার, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। প্রথমে যে প্রশ্নটা করতে চাই স্যার, আপনি প্রায়ই বলে থাকেন যে ঢাকা আসলে যেই পরিণাম ভোগ করছে, বাংলাদেশের অন্য ৩৩০টি পৌরসভার পরিণতি যেন তেমনটা না হয়, এটি একটু ব্যাখ্যা করবেন। ধন্যবাদ আপনাকে। দেখেন, ঢাকা শহর যেভাবে তৈরি হয়েছে এবং একেবারে স্বাধীনতার পর থেকে শুরু করে আজ পর্যন্ত এটার অর্থনৈতিক, শিক্ষা, চিকিৎসা, অন্যান্য সকল ধরনের কার্যক্রমের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তো এত কিছুর যে কেন্দ্র যে ঢাকা, সেই ঢাকাতে মানুষ আসবেই। মানুষ কাজের সন্ধানে আসে, শিক্ষার জন্য আসে, চিকিৎসার জন্য আসে এবং প্রশাসনিক কাজকর্মের জন্যও আসে। ফলে ঢাকার যেই মানুষকে আকর্ষণ করার যে ক্ষমতা, এটা অন্যান্য যে কোনো শহরের তুলনায় অনেক অনেক বেশি এবং যেই কারণে ঢাকা শহর কিন্তু আজকে এত বড় হয়েছে। এবং এই শহরে যেভাবে তৈরি হয়েছে, সবচাইতে লক্ষণীয় দিক হচ্ছে যে যারা এই শহরকে নিয়ন্ত্রণ করার দায়িত্বে রয়েছেন, পরিকল্পিতভাবে তৈরি করার দায়িত্বে রয়েছেন, তাদের সক্ষমতা বরাবরই দুর্বল ছিল এবং তার সাথে যোগ হয়েছে গুড গভর্নেন্সের অভাবটা, অর্থাৎ সেখানে দুর্বল একটা যে নিয়ন্ত্রণ। এই সব বিবেচনায় এই ঢাকা শহর কিন্তু অসহনীয়ভাবে তৈরি হয়েছে, অনিয়ন্ত্রিতভাবে তৈরি হয়েছে। সেটা আপনার বাড়িঘর থেকে শুরু করে, বিল্ডিং থেকে শুরু করে, রাস্তাঘাটের পরিকল্পনা থেকে শুরু করে, সর্বোপরি এই ডেমোগ্রাফিক যে বিষয়টা আপনাকে আমি বললাম, সেই বিষয়টা এখানে প্রাধান্য পেয়েছে। সারা বাংলাদেশে ৩২৯টি পৌরসভা আছে, এর বাইরে উপজেলা সদরগুলো আছে। তার মানে নগরের চরিত্র আছে এরকম আরও অনেক জায়গা আছে যেখানে শিক্ষা এবং চিকিৎসা, বিনোদন, অন্যান্য সকল কার্যক্রমগুলোকে নিয়ে যাওয়া যায়, সহজে নিয়ে যাওয়া যায়। এখানে মূল বিষয়টা হচ্ছে যে অর্থনৈতিক কর্মকাণ্ড। এই অর্থনৈতিক কর্মকাণ্ড যদি অন্যান্য জেলা, শহর, পৌরসভাতে চলে যায়, তখন কিন্তু ঢাকা শহরের উপরে কিন্তু এই প্রেশারটা থাকে না। তাহলে এখন ইয়েটা কি, সেখানে যে পৌরসভা আছে বা উপজেলা কেন্দ্রগুলো আছে, তাদের পরিকল্পনা করা এবং পরিকল্পনা মাফিক সেটাকে বাস্তবায়ন করার, প্রয়োগ করার সক্ষমতা থাকতে হবে। আমি ওই যে ভুলের কথাটা বলছিলাম, যে ঢাকার ভুল যেন অন্যান্য জায়গায় না চলে যায়, এটা একটা সাধারণ প্রবণতা দেখি যে রাজধানী ঢাকা শহরে যা কিছু হচ্ছে তার একটা কপি করার চেষ্টা কিন্তু অন্যান্য জেলা শহরে হয়। আপনি দেখবেন যে যখন আমাদের ফ্লাইওভারগুলো তৈরি হয়েছে, অন্যান্য শহরও চেষ্টা করেছে ফ্লাইওভার নিয়ে যেতে, প্রয়োজনীয় হোক অপ্রয়োজনীয় হোক। আপনি চট্টগ্রামের কথা দেখেন, আপনি রাজশাহীতে রিসেন্টলি বেশ কিছু ফ্লাইওভার কাজ চলছে। অনেকেই চেষ্টা করছে এরকম ফ্লাইওভার নিয়ে যেতে, অথচ সারফেসে, গ্রাউন্ডেও এটা যে পরিকল্পনার সমাধান আছে সেগুলো কিন্তু আর এক্সপ্লোর করে দেখে না। মানে কনক্লুডিং রিমার্কস হচ্ছে এটা, যে আমরা ঢাকা শহরে যা কিছু দেখি চেষ্টা করে সেটাকেও অন্যান্য শহরে রেপ্লিকেট করতে। এটা যেন না হয়। আমরা যেন জ্ঞান ভিত্তিক এবং বিজ্ঞান ভিত্তিক যে নগর পরিকল্পনা, তার যেন বাস্তবায়নটা করা হয়।
প্রথমত আপনি জানেন যে অতি সম্প্রতি কারণ বাজারের এলিভেটেড এক্সপ্রেসের একটা এক্সিট র্যাম্প খোলা হয়েছে, চালু হয়েছে, এবং এই অংশে কিন্তু ঢাকা শহরের যানজট আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এখন গাড়ি ঘোড়ার চাপের বিপরীতে আমরা যেটি দেখছি যে পথচারীদের জন্য কিন্তু সামান্যতম হাঁটার জায়গাও সেখানে নেই। তো এই যে আমাদের মেগা প্রকল্পগুলোর একমাত্রিক একটা ধরন আমরা তৈরি করে চলেছি প্রতিনিয়ত, এটা আসলে আমাদের জন্য আদর্শ পন্থা কিনা প্রথম প্রশ্ন থাকবে। এবং দ্বিতীয়ত, এই ঢাকা শহরের যানজট যদি আমরা সত্যিকার অর্থে নিরসন করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করা উচিত? বিশেষত আপনি যেই পয়েন্টটা বললেন, এই কারওয়ান বাজার এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের নতুন একটি র্যাম্প এফডিসির মোড়ে এসে নামলো, তো এর ফলে একটা পরিবর্তন হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে কারওয়ান বাজার, মগবাজার, হাতিরঝিল অথবা পান্থপথ, এই অঞ্চলে প্রচুর পরিমাণে ইকোনমিক অ্যাক্টিভিটিস আছে, অফিস আদালত আছে, কমার্শিয়াল অ্যাক্টিভিটিস আছে, এবং এখানে মানুষের কনসেন্ট্রেশন অনেক বেশি। ফলে মানুষের এখানে উঠা নামার পরিমাণও বেশি হবে, খুবই স্বাভাবিক। যখন এই র্যাম্পটি নামানো হলো, সেটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যারা ব্যবহার করছে তারা কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, সেটা বিনা বাধাই চলে আসছে। কিন্তু যখন এসে কারওয়ান বাজারের এখানে এসে নামছে, মানে অটোমেটিক্যালি এখানকার ইউজার বেশি হবে এবং তারা নামার চেষ্টা করবে, কিন্তু আপনার নিচের অবস্থা তো সেভাবে প্রস্তুত না। অর্থাৎ তার যে ক্যারিং ক্যাপাসিটি, সেই ক্যারিং ক্যাপাসিটি ওই পরিমাণ গাড়িকে সাপোর্ট দেওয়ার মতো অবস্থা না। এটা খুব সিম্পল একটা বিষয়, কিন্তু যতটুকু রিসোর্স নিচে ছিল সেটাও কি তার অপটিমাম বা সর্বোত্তম পরিমাণে ব্যবহার করা যাচ্ছে কিনা। আপনার প্রশ্নের মধ্যে একটা মানে উত্তরের একটু উপাদান আছে, সেটি হচ্ছে যে এই অঞ্চলে আবার প্রচুর পরিমাণ মানুষ হাঁটেও, তো সেই মানুষগুলো কিন্তু রাস্তায় চলে আসছে। কিন্তু আধুনিক নগরের সবচাইতে অ্যাট্রাকটিভ দিক হচ্ছে, অথবা সবচাইতে বেশি পরিমাণ অ্যাডভোকেসি করা হয়, সেটি হচ্ছে পথচারী বান্ধব শহর তৈরি করার কথা বলে। অর্থাৎ আপনি মানে মানুষকে হাঁটার সুযোগ দিতে হবে। এখন রাস্তা উন্নয়নের নামে বা মেগা প্রকল্প বাস্তবায়নের নামে যখন স্যাক্রিফাইস করা হয় ফুটপাথকে, তখন এটা আমি বলবো যে নগর দর্শনের একেবারে উল্টা পথে যাত্রা করা শুরু করে। এবং আপনি মানে উত্তরার থেকে শুরু করে ঢাকা শহরের মধ্য ঢাকা শহর পর্যন্ত আপনি বিভিন্ন জায়গায় দেখবেন, যখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে বা বিআরটি বাস র্যাপিড ট্রানজিটের প্রকল্পটি হয়েছে, সেখানেও আমরা দেখেছি যে ফুটপাথ এবং পথচারীদের যে জায়গা, এই জায়গাগুলো কিন্তু বারে বারে কম্প্রোমাইজ করা হয়েছে, কখনো ছোট হয়ে গেছে, কখনো কখনো একেবারে নাই হয়ে গেছে। প্রত্যেকটা ট্রিপ ইম্পর্টেন্ট। গাড়িতে বসে আপনি একটা ট্রিপ দিচ্ছেন, একই ট্রিপ কেউ একজন হেঁটে দিচ্ছে। সুতরাং ট্রিপের সংখ্যা এবং তার ডিস্ট্রিবিউশন, এটা ইম্পর্টেন্ট। কত সুন্দর করে আপনি এই ট্রিপগুলোকে আপনি স্প্লিট করতে পারেন, এটা হচ্ছে আমাদের প্রধান জায়গা। এখন ঢাকা শহরে এই মুহূর্তে পরিবহনের সবচাইতে সম্ভবত জনপ্রিয় মাধ্যম এমআরটি, যেটা মেট্রো রেল, এবং এখানে প্রচুর পরিমাণে মানুষ ব্যবহার করছে এবং মানুষের স্বাচ্ছন্দ্য এবং মানুষের স্বস্তি আমরা লক্ষ্য করছি। একই সাথে আপনি যখন গাড়ির রেজিস্ট্রেশনটা, ব্যক্তিগত গাড়ির রেজিস্ট্রেশনটা সমান তালে দিয়ে যাবেন, তখন কিন্তু এই শহরকে আপনি আর স্বস্তি দিতে পারবেন না। শুধুমাত্র অবকাঠামো দিয়ে এই সমাধানটা হবে না, এটা একটা হোলিস্টিক ব্যাপার। সমন্বিত উদ্যোগ দরকার। সমন্বিত উদ্যোগের মধ্যে নানা ধরনের মোড অফ ট্রান্সপোর্ট যেন চলতে পারে, সেটাকে সুযোগ দেওয়া। তো ঢাকা শহরের জন্য আমার কাছে মনে হয় মাস ট্রানজিট, যেটা আপনার এমআরটি হতে পারে, বাস র্যাপিড ট্রানজিট হতে পারে। দেখেন, বাস র্যাপিড ট্রানজিটের মতো এরকম একটা প্রসপেক্টিভ প্রকল্প এখানে হোঁচট খেলো শুধুমাত্র যারা ক্লায়েন্ট প্রতিষ্ঠান ছিল তাদের দূরদর্শিতা এবং তাদের দক্ষতার অভাবে। সারা বিশ্বে কিন্তু বাস র্যাপিড ট্রানজিট যখন করে, অত্যন্ত কম সময়ের মধ্যে কম ব্যয়ের মধ্য দিয়ে এরকম একটি প্রকল্প তৈরি করা যায়, যার মানে ফলাফল কিন্তু অনেক ভালো। সুদূরপ্রসারী। স্যার, বিকেন্দ্রীকরণের আলোচনা আবারও ফিরছি। আপনি শুরুতে যেটা বলছিলেন, বিকেন্দ্রীকরণ কিন্তু অনেক পুরনো একটা আলোচনা, আমরা বহু বছর ধরে এটা নিয়ে কথা শুনি, কিন্তু দৃশ্যমান বা কার্যত কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখা যায়নি। আবার আমাদের অন্যান্য যে নগর রয়েছে, সব ধরনের উন্নয়ন পরিকল্পনা এবং প্রকল্প কিন্তু নগর কেন্দ্রিকই হচ্ছে। কিন্তু ধরুন কাল থেকে যদি আমরা বিকেন্দ্রীকরণ শুরু করি এবং আগামী বছর বিকেন্দ্রীকরণ হয়ে যায়, সেই ক্ষেত্রে ঢাকাবাসী বা নগরবাসী কী সুফল ভোগ করবে? বিকেন্দ্রীকরণের কথা যেটা আপনি বললেন, সেটা আমি বলবো যে কিছু কিছু উদ্যোগ এখন কিন্তু দৃশ্যমান। সেটি হচ্ছে যে আপনার যে ইকোনমিক জোনগুলো হচ্ছে,
ইকোনমিক জোনগুলো কিন্তু কর্ম সৃষ্টি করছে, কিন্তু ঢাকা শহর এবং ঢাকা শহরের বাইরেও কিন্তু এটা প্রতিফলন দেখছি। আর এটার জন্য আমার মনে হয় সরকারের কাছে সবচাইতে বড় বিষয় হচ্ছে যে এলাকা ভিত্তিক আপনাকে প্রণোদনা দেওয়া, বিশেষ করে যারা বিনিয়োগ করবেন, যারা কর্মসংস্থানের সৃষ্টি করবেন, তাদের জন্য সুযোগ তৈরি করে দেওয়া, তাকে প্রণোদিত করা। তাকে যদি প্রণোদনা দেওয়া যায়, সে অবশ্যই সেখানে বিনিয়োগ করবে এবং ওই বিনিয়োগের মধ্য দিয়ে কর্মসংস্থান তৈরি হবে এবং অন্যান্য অ্যাক্টিভিটিগুলো তৈরি হবে। বড় শহর কেন্দ্রিক শুধুমাত্র যে চিন্তাভাবনা বা বড় শহর কেন্দ্রিক রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক কর্মকাণ্ড, এগুলোকে শুধুমাত্র এই জায়গাটা সীমাবদ্ধ না রেখে বরং সারা বাংলাদেশের এই নগর কেন্দ্রগুলো বলেন অথবা সারা দেশের জেলা শহরগুলো বলেন, সে সকল জায়গায় এগুলোকে নিয়ে যাওয়া। আর আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের ছোট্ট দেশ হলেও আমাদের কিন্তু বেশ বৈচিত্র্যপূর্ণ কিছু ব্যাপার আছে। সেটি হচ্ছে যে আপনি দেখবেন যে হাওর অঞ্চল, এই বিস্তীর্ণ হাওর অঞ্চল, আপনি নিজেও ওই অঞ্চলের মানুষ, আপনার সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ওই অঞ্চল একটা হাওর অঞ্চল, ওই অঞ্চল বিশেষায়িত অঞ্চল। আবার চরাঞ্চল আছে, দ্বীপাঞ্চল আছে, কোস্টাল এরিয়া আছে, পাহাড়িয়া অঞ্চল আছে। এই যে অঞ্চলগুলো তার নিজস্ব যে চরিত্র, তার যে নিজস্ব যে সংবেদনশীলতা এবং চাহিদা, এগুলোকে মাথায় রেখে যদি পরিকল্পনা করে এবং বাস্তবায়ন করে, সেটা হবে আরও বেশি টেকসই। তো সব মিলে আমি বলবো যে মানে শুধু ঢাকা শহর কেন্দ্রিক নয়, শহরের এই ঢাকার বাইরেও যে সকল জেলা শহর আছে, উপজেলা শহর এবং মিউনিসিপ্যালিটি, এগুলোতে বিনিয়োগটা বাড়ানো, মানুষের কর্মসংস্থান বাড়ানো, শিক্ষা এবং চিকিৎসার সুযোগ তৈরি করা। ড্যাপ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এবং গত বছর আসলে ড্যাপ চূড়ান্ত হয়েছে, ড্যাপ বা ডিটেইলড এরিয়া প্ল্যান। এখন ড্যাপ আসলে ছিল 2016 থেকে 2035-এর এই পিরিয়ডটা পর্যন্ত, কিন্তু যেহেতু 2023 সাল লেগে গেছে এটা চূড়ান্ত হতে, অর্থাৎ আমাদের হাতে আর ধরে নিচ্ছি 12 বছর সময় বাকি। তো এইটুকু সময়ের মধ্যে ড্যাপের কত ভাগ বাস্তবায়ন সম্ভব এবং ড্যাপ বাস্তবায়িত হলে ঢাকার উপর এর কি প্রভাব পড়বে? এটি একটি সমন্বিত পরিকল্পনা, যেখানে আপনার পরিবহন পরিকল্পনা আছে, ভূমি ব্যবহার পরিকল্পনা আছে, ড্রেনেজ, আপনার পাবলিক স্পেসেস, এগুলো সব কিছু মিলেই এই ড্যাপের মধ্যে এটা আছে। এখন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এককভাবে এটাকে বাস্তবায়ন করবে না। বাস্তবায়ন করার ক্ষেত্রে বিভিন্ন সংস্থা এই ড্যাপের বিভিন্ন উপাদানকে নিয়ে কাজ করবে এবং সেগুলোকে বাস্তবায়ন করবে। যেটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ করতে পারে সেটা হচ্ছে যে ভূমি ব্যবহারটাকে নিয়ন্ত্রিতভাবে করা। এছাড়াও যে পাবলিক স্পেসেস তৈরি করার যে সকল প্রস্তাবনাগুলো আছে, সেটা সিটি কর্পোরেশন এবং আপনার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যৌথভাবে করতে পারে। আমি শুনেছি যে আপনার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বেশ কিছু জলাধারের প্রকল্প তারা নিচ্ছে, যাতে করে এই রাজধানীতে জলাধারের পরিমাণ বাড়ে। এবং এটা শুধু জলাধার নয়, এটা একটা পাবলিক স্পেসও বটে। আর আপনার পার্ক, ওপেন স্পেস নিয়ে যেহেতু সিটি কর্পোরেশন কাজ করছে, সুতরাং সিটি কর্পোরেশন সেই কাজগুলো করতে পারে। এইখানে সরকারি সংস্থার যাদের যাদের যে বিষয়ে ম্যান্ডেট আছে, সেই অনুযায়ী ড্যাপে কি প্রস্তাব করা আছে সেটাকে ফেজ ওয়াইজ টাইম ধরে ধরে যদি বাস্তবায়ন করে, তাহলে অন্ততপক্ষে বাস্তবায়নের পরিমাণ বাড়াতে পারবে। পরিকল্পনাবিদ হিসেবে আপনারা প্রায় আসলে অংশীদারিত্ব ভিত্তিক পরিকল্পনার কথা বলেন, কিন্তু এই নগর নির্মাণের ক্ষেত্রে সাধারণ নাগরিকদের দায়িত্ব কর্তব্য কি? আমরা তো আসলে সরকারের উপর দায় চাপাই, অন্যান্য কর্তৃপক্ষের উপর দায় চাপাই, কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমাদের কর্তব্য কি সেটা জেনে শেষ করব। ছোট ছোট এক্সাম্পল দিলে আপনার কাছে জিনিসটা খুব পরিষ্কার মনে হবে। সুন্দর একটি ফুটপাত তৈরি করলে অনেক টাকা খরচ করে, ফুটপাত যখন দখল হয়ে যায়, মানুষ যখন তার উপর মোটরসাইকেল চালায়, তাহলে আমি জনগণ হিসাবে কিন্তু আমি আমার দায়িত্বটা পালন করছি না। একইভাবে যখন একটি লেক সংস্কার করে, লেক উন্নয়ন করে, একটা ফুটপাত তৈরি করে, আমরা দেখি ময়লা আবর্জনা যা আছে সব ওখানেই ফেলছি, এটাকে একটা ভাগারে পরিণত করছি, তাহলে আমি আমার দায়িত্বটা পালন করছি না। অর্থাৎ নগরে বসবাস করছি কিন্তু আমরা সুনাগরিক হচ্ছি না। সুনাগরিক হওয়ারও তো কিছু নর্মস আছে, সেটা আমার মনে হয় যে স্কুল কলেজে যত বেশি আলোচনা হবে, একজন নাগরিক ছোটোবেলা থেকে যেভাবে ট্রেন্ড আপ হবে, সে কিন্তু তার দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল থাকবে। সুতরাং আমি মনে করি জনগণ হিসেবে আমরা আমাদের দায়িত্বটুকু পালন করলে আমরা সরকারকেও এবং পরিকল্পনা সাথে যারা যুক্ত তাদেরকেও এক ধরনের সাপোর্ট করলাম। অনেক ধন্যবাদ স্যার, আপনি আমাদের সময় দিয়েছেন। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট মেহেদি জামান ভাই। কেমন আছেন ভাইয়া? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি।
ভাইয়া, এই যে আপনার একটা লম্বা এক্সপিরিয়েন্স, আপনি যদি একটু ছোট করে আমাদেরকে বলতেন এই এক্সপিরিয়েন্স আপনি কোন কাজগুলো করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? অ্যাজ এ আর্কিটেক্ট হিসাবে আমার এক্সপিরিয়েন্স অ্যারাউন্ড 15-16 বছরের, তো ওইটা খুব লম্বা না, বাট ঠিক আছে, এর ভেতরে আমার অনেক কাজ করার সুযোগ হয়েছে। এটা কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল, ইন্টেরিয়র ওয়ার্কস, ল্যান্ডস্কেপ ওয়ার্কস, বিভিন্ন কিছু। বাট সব কিছুর উপরে আমার কাছে যেটা মনে হয়েছে, অফিস ইন্টেরিয়রের প্রতি আমার আলাদা একটা স্বাচ্ছন্দ্য আছে। বাসার যে ইন্টেরিয়র কাজ করেন বা হচ্ছে অফিস ইন্টেরিয়র কাজ করেন, এখানে তো অনেক সময় রেডি বিল্ডিং থাকে, যে পুরনো বিল্ডিংকে নতুন করে আবার সাজাতে হয় নতুন রূপে। এই জায়গায় যেটা আমরা দেখি বা শুনে থাকি সেটা হচ্ছে ড্যাম্পকে দেখা যায়। সো এই ড্যাম্প সলিউশনের জন্য আপনি ইউজুয়ালি কোন ধরনের সলিউশন ইউজ করে থাকেন? আসলে এই প্রবলেমটা আমরা পুরাতন সমস্ত স্পেসেই পাই, কারণ অফিসের একটা ব্যাপার থাকে যে অফিস ইন্টেরিয়রে বা রেসিডেন্সিয়াল ইন্টেরিয়রে প্রচুর ফ্ল্যাট বা কমার্শিয়াল স্পেস, এটা একই স্পেস বারবার ইউজ হয়। তো এই বারবার ইউজ হওয়ার ক্ষেত্রে যেটা হয় যে প্রত্যেকটা ক্লায়েন্টের নিজস্ব একটা রিকোয়ারমেন্ট থাকে, প্লাম্বিং রিকোয়ারমেন্ট থাকে, তারপরে আপনার সিঙ্ক রিলোকেশনের রিকোয়ারমেন্ট থাকে। তো সেই ক্ষেত্রে যেটা হয় কি যে প্রচুর ওয়াটার লিকেজ থাকে, ড্যাম তৈরি হয়। সো অ্যাট ফার্স্ট আমরা দেখি যে ওয়াটার লিকেজটা বা ড্যামটা আসলে কোথা থেকে হচ্ছে, সেটার সোর্সটা আইডেন্টিফাই করার চেষ্টা করি, এবং ওইটা আইডেন্টিফাই করার পরে ওইটার প্রয়োজন অনুযায়ী আমরা আসলে ড্যাম প্রুভিংয়ের কথা চিন্তা করি। এখন যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে এশিয়ান পেইন্টের যে হাইড্রোলিকটা আছে এটা সাজেস্ট করি। তো এটা করলে সুবিধাটা যেটা হচ্ছে যে এটার জন্য প্লাস্টার আলাদা করে তুলতে হচ্ছে না। সো ওটার উপর এটা ইউজ করলে খুব সহজেই এই প্রবলেমটা সলভ করা যায়। ফ্যাক্টরির কাজও আপনি সাধারণত করে থাকেন। ফ্যাক্টরিতে অনেক বড় একটা ব্যাপার থাকে যে আসলে একসাথে তো অনেক লোক কাজ করে, তাদের সেফটি সিকিউরিটির একটা ব্যাপার আছে। দেন এর বাইরেও যদি বলি আসলে থাকে না যে একসাথে অনেকগুলো মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে, সো এই জিনিসটা ডিজাইন করার সময় আসলে আপনি কী কী ব্যাপারকে প্রায়োরিটি দেন? আসলে ফ্যাক্টরি একটা কমপ্লিট ইকোসিস্টেম, হ্যাঁ, এটার ভেতরে শুধু মানুষ না, এখানে মেশিনারিজ থাকে। সো আপনাকে চিন্তা করতে হবে শুধুমাত্র মানুষের সেফটি বা সিকিউরিটি, স্বাচ্ছন্দ্যর ব্যাপারটার সাথে সাথে কিন্তু মেশিনারিজগুলো প্রপারলি ওয়ার্ক করছে এটাও চিন্তা করতে হবে। হিটের কথাটা ফার্স্টেই কনসিডার করতে হয়, কারণ ওই এনভায়রনমেন্টে যতখানি হিট প্রডিউস হয় সেইটার ভেতরে একজন মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে। প্রপার এক্সস্ট থাকতে হয়, প্রপার কুলিং থাকতে হয়, এয়ার ফ্লো থাকতে হয়, কার্বন ডাইঅক্সাইডের লেভেল ঠিক থাকতে হয়, আরও অনেক ইস্যু আছে। এটার সাথে সাথে যেটা ব্যাপার হচ্ছে যে ইউজুয়ালি যে শেডগুলো ফ্যাক্টরির জন্য হয় এগুলো প্রিফ্যাব্রিকেটেড স্ট্রাকচার হয়, সো মেটাল স্ট্রাকচার অবভিয়াসলি। সো এই ক্ষেত্রে যেটা হয় কি যে প্রচুর হিট ট্র্যাপড হয়। তো যদি এটা কংক্রিট স্ট্রাকচার হয় তাহলে আমরা এটার রুফটপে এক ধরনের কোট ইউজ করার কথা বলি, যেটা হিটটাকে রিফ্লেক্ট করে এবং একটা এনভায়রনমেন্টটাকে কুল রাখে। এবং এটা একটা ব্যাপার হচ্ছে যে বিল্ডিং কোডের যে কমপ্লায়েন্স আছে ফ্যাক্টরি বিল্ডিংয়ের জন্য, সেটা মিট করার জন্য এটা খুব সহায়ক। বাজারে এখন আপাতত অনেকগুলো টেকনোলজি এসছে, তার মধ্যে কি ট্রাস্টওয়ার্দি কোনো টেকনোলজি আছে যেটা আপনি ইউজ করছেন? এশিয়ান পেইন্টের যে ড্যাম প্রুফ ফাইবার টেক যেটা আছে, এটা অনেক সময় সাশ্রয় করে এবং কস্ট ইফেক্টিভ অ্যাজ ওয়েল। এটা তো গেল আসলে ছাদের কথা। বিল্ডিং এর যেটা লাস্ট ফিনিশ হিসাবে দেখা যায় বা যেটা আমরা টাচ করতে পারি সেটা হচ্ছে পেইন্ট। সো এই প্রজেক্টগুলোতে আপনি পেইন্টটাকে কিভাবে ইউজ করতে চান? ইন্টেরিয়র স্পেসটা যদি ডাল হয়, ভাইব্রেন্ট না থাকে আর বাইরের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে স্পেসটা কিন্তু অতখানি স্বাচ্ছন্দ্যতার সাথে ব্যবহার করা যায় না বা ওই ফিলটা আসে না। তো সেই ক্ষেত্রে কিন্তু কালারের একটা খুব ইম্পর্টেন্স আছে, কোথাও গ্লসি, কোথাও ম্যাট, ইটস ডিপেন্ড প্রজেক্ট টু প্রজেক্ট। রয়্যাল সিল্ক এবং শাইন কোন প্রজেক্টটিকে অ্যাকচুয়ালি এই প্রোডাক্ট আপনারা ইউজ করেছেন? হ্যাঁ, এই প্রোডাক্টটা ইউজ করেছি। পেইন্টটা খুব ভাইব্রেন্ট একটা পেইন্ট এবং এই পেইন্টটা খুব ইজি ক্লিনেবল। সো এই পেইন্টটা আমি যেখানে ইউজ করেছি খুব ভালো ফিডব্যাক পেয়েছি। বাহিরের পেইন্টগুলোর ক্ষেত্রে আপনি আসলে কোন জিনিসটাকে প্রায়োরিটি দিয়ে থাকেন? অবভিয়াসলি আপনাকে সারাউন্ডিংসকে প্রায়োরিটি দিতে হবে। আপনি যদি একটা স্ট্রাকচার কমপ্লিটলি একটা গ্রিন এরিয়াতে করেন, সাপোজ বনের ভেতরে করেন একরকম ব্যাপার, সমুদ্রের পাড়ে, পাহাড়ের পাশে আরেক রকম, আরবান ক্রাউডি এরিয়ায় আরেক রকম। সো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে আপনার সারাউন্ডিংস কী এবং সেটা থেকে আপনার কতখানি প্রোটেকশন দরকার আর কতখানি ভিজিবিলিটি আর এক্সপোজার দরকার। এই জায়গায় যে এখন এশিয়ান পেইন্টসের আলটিমেট প্রোটেকশন পিউ বেসড একটা সলিউশন এসছে, এটা কি আপনাকে কোনোভাবে হেল্প করছে? এই কালারটা রিপেইন্টিং করতে হয় কম, মেনটেন্যান্স কস্ট অনেক কমে আসে। এত ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আজকে আসলে আমরা অনেক বেশি ইনফরমেটিভ একটা ডিসকাশন করলাম আর্কিটেক্ট মেহেদি জামানের সাথে, যেখানে আমরা আসলে জানলাম দেয়ালের ভিতরের সলিউশন, বাহিরের সলিউশন, অ্যাজ ওয়েল অ্যাজ ড্যাম্প প্রুফিং,
যেটা আসলে আমাদের স্বাস্থ্যের অনেক বড় একটা ঝুঁকির কারণ হতে পারে। বিশ্বাস রাখছি এই ডিসকাশন আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে, এই আশায় আবার রাখছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গে থাকুন। Powered by Asian Paints.